অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাড়িতে বসে বসে বোর হচ্ছে, মাঝে মাঝে তো অফিস আসতে পারো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। শুনুন, একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা। হ্যাঁ, আমি কিন্তু খাবার দাবার সব A1 চাই। আপনি আমার ওপরে গ্যারেন্টি রাখতে পারেন, আমি আপনাকে নিরাশ হতে দেব না। বাহ 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 বাহ। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে গলদা চিংড়ির মালাইকারির সঙ্গে ভেটকি মাছের পাতুরিটা ভালো যাবে নাকি ভেটকি মাছের ফিশ ফ্রাই? দেখুন, আইটেম কিন্তু দুটোই ভালো, তবে আমাদের ভেটকি মাছের পাথুরির বাজারে কিন্তু খুব নাম আছে। বাহ 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 বাহ। ও, আরেকটা কথা, মেয়ের জন্মদিনে অনেক আত্মীয় স্বজন তো আসবেই, তার সঙ্গে অনেক নামি নামি লোকজনও আসবে। আমি কিন্তু কোনো রকম কোনো কার্পণ্য চাই না। হ্যাঁ, সবাই যেন একেবারে তৃপ্তি করে পেট ভরে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সকলে তৃপ্তি করে পেট ভরেই খাবে। আপনার লিস্ট অনুযায়ী ওই লুচি, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, পোলাও আর মটন কষা, এগুলোই সব ফাইনাল তো? ফাইনাল মানে একদম ফাইনাল। আমাকে একটুখানি সময় দিন, আমি সমস্ত জিনিসটার হিসেব করে আমি আপনাকে এস্টিমেটটা পাঠিয়ে দিচ্ছি। একদম একদম। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, নমস্কার। নমস্কার। এ নাও তোমার টিফিনটা। সায়ন, তুই এতক্ষণ ধরে সব চুপচাপ দেখলি, তুই আশিসকে কিছু বললি না তো? আরে তোর ভাগ্নির জন্মদিনে তোরও তো কিছু অধিকার আছে নাকি? বাবা, এটা জামাইবাবুর ব্যাপার, আমি এখানে নাক গলাতে চাই না। বুঝি না বাবা তোদের মতিগতি। আচ্ছা শোনো, সময় করে খাবারটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, আমি খেয়ে নেবো। আর শোনো না, তুমি বিকেলে রেডি থেকো, সঞ্জু জন্মদিন তো, ওর জন্য কিছু কিনতে যাবো। আমি একটা কথা বুঝতে পারি না, যে দিদি জামাইবাবু তোমাকে পাত্তাই দিচ্ছে না, তাদের কাছে যেচে পড়ে অপমানিত কেন হতে চাইছো? বিথি, আমি শুধু মামার কর্তব্য পালন করছি। দেখো, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বাড়ির কেউ চাক বা না চাক, আমাদের থাকতেই হবে। পরশুদিন দু জায়গায় মাল গেছে, একটা হলো তারকেশ্বর, একটা উলুবেড়িয়া। হ্যাঁ, লেখা আছে। একটার পেমেন্ট 10,000, একটার 12,000। একদম ঠিক। আগের দিন যেগুলো গেছে তাহলে দেখো স্নিগ্ধা, তোমার সাথে আমার সব হিসেব তো মিলে যাচ্ছে, কিন্তু টোটালটা কিছুতেই মিলছে না। সেটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তাহলে কি একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখবো? হ্যাঁ চলো, সেটাই করি। আসতে পারি? কাকু, আসুন আসুন আসুন। আসলে আমার স্নিগ্ধা মা কিরকম কাজ করছে একটু দেখতে এলাম। ভালো করেছে। আপনি স্নিগ্ধাকে নিয়ে একদম টেনশন করবেন না, খুব ভালো কাজ করছে, খুব সিনসিয়ারও। এই দেখুন না, আমাদের একটা হিসাবে একটু ফারাক দেখা দিচ্ছে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আর আমি জানি এটা যতক্ষণ না মিলছে ও হাল ছাড়বে না। এটা কিন্তু খুব পজিটিভ মনোভাব। হ্যাঁ, পজিটিভ ঠিকই, কিন্তু যদি কিছু মনে না করো, মানে যদি অনুমতি দাও, আমি কি একবার হিসেবটা দেখতে পারি? মানে গরমিলটা কোথায় যদি একবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নিন না। থ্যাংক ইউ। এখানে এই তো, এই যে উলুবেড়িয়ার যে এন্ট্রিটা করেছো না, সেটা এখানে দুবার আছে, আর সেটা তোমাদের দুজনেরই চোখে পড়ছে না, ফলে গরমিল। কই দেখি। এই যে, হ্যাঁ ঠিক তো, আপনি মাত্র কয়েকটা সেকেন্ড নিলেন। অ্যাকাউন্টে কেউ ভালো না হলে এই ভুলটা এত তাড়াতাড়ি কারোর চোখে পড়তো না না, আসলে কি বলতো, মানে আমার নিজের যে ব্যবসা ছিল সেটাতে তো আমি নিজেই হিসাবপত্রগুলো দেখাশোনা করতাম, আর সেই কারণেই। শোনো, তোমাকে একটা কথা বলি বিশু, তুমি যত বড়ই ব্যবসায়ী হয়ে যাও না কেন, ব্যবসার মূল বিষয়টা কিন্তু অ্যাকাউন্টস, হিসাব। সেটাকে কিন্তু সব সময় নজরে নজরে রাখতে হয়, বুঝেছো? ও আপনি যাই বলুন, আপনি যে কোনো অ্যাকাউন্টেন্টকে হার মানিয়ে দিতে পারবেন। আরে না না, সেরকম কিছু নয়। আসলে কি বলতো, আমার যে ব্যবসাটা ছিল না, তাতে তো সব দিকে আমাকে দেখতে হতো, বিশেষ করে
হিসেবের ব্যাপারটা আমাকেই পুরোপুরি দেখতে হতো। সেই কারণেই দেখতে দেখতে আর কি। আচ্ছা বিশু, তোমার যদি অসুবিধা না থাকে তাহলে আমি কিন্তু মাঝে মধ্যে এসে তোমাদেরকে হেল্প করতে পারি, মানে হিসেবের ব্যাপারে। তবে হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কিন্তু নয়, এমনি। আপনি এই কথাটা বললেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনার মতো মানুষ আমাকে এসে সাহায্য করবে, এটা আমার ভাগ্যের ব্যাপার। না না না, একটা কথা বলবো কাকু? হ্যাঁ হ্যাঁ, বলো না। যদি কিছু না মনে করেন। না না, আমি কিছু মনে করবো না, তুমি বলো। আপনার এত ভালো এক্সপিরিয়েন্স, আপনারও তো ব্যবসা ছিল, সেটা ডুবলো কি করে? অলোক কাকুর কাছ থেকে আপনার সম্বন্ধে আমি সবটাই জেনেছি। ঠিক আছে, আপনার যদি আপত্তি থাকে আপনাকে বলতে হবে না। না না বাবা, আমার কোনো আপত্তি নেই। নিজে যে ভুলটা করেছি সেটা বলার ক্ষেত্রে কোনো আপত্তি থাকতে পারে না। আসলে কি বলতো বিশু, আমি খুব খুব ছোট জায়গা থেকে ব্যবসাটা শুরু করেছিলাম, খুব ছোট্ট জায়গা থেকে, মানে যাকে বলে তিল থেকে শুরু করা। ঠিক সেখান থেকে আমি আমার নিজের প্রচেষ্টায় আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করতে শুরু করেছিলাম। আমার পাশে তখন কেউ ছিল না, একা। কিন্তু কি হলো জানো, ব্যবসাটা বড় করতে করতে আমি আর কোনো দিকে তাকাতে পারলাম না, কারোর কথা ভাবতে পারলাম না। নেশার মতো, নেশাগ্রস্তের মতো আমি ব্যবসার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম। কিন্তু ফলে কি হলো জানো, ব্যবসার কথা ভাবতে ভাবতে আমি আমি সবাইকে ভুলে যেতে বসলাম। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমি ভুলে যেতে বসলাম। কারোর সঙ্গে আর সেইভাবে সম্পর্ক রাখতে পারলাম না। জানো, এই সময়ে আমি যখন একেবারে ব্যবসায় ডুবে গেছি, সেই সময় তোমার মা মন্দিরা দেবীও আমার কাছে হেল্প চাইতে এসেছিলেন, কিন্তু আমি হেল্প করতে পারিনি। কিন্তু বিশু, বিশ্বাস করো, আমি না যেচে কিন্তু ওনাকে যে হেল্প করিনি তা নয়। বিশ্বাস করো, আমি এটা করিনি কখনো। কিন্তু কি জানো তো, আমি এমন ভাবে ব্যবসার মধ্যে ডুবে গেছিলাম না, আমি ওনাকে কোনোভাবে সহযোগিতাই করতে পারিনি। সেই কারণে আজ উনি আমার উপর ক্ষুব্ধ, আমার উপর রেগে আছেন। শুধু তিনি কেন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আমার নিজের ছেলে নীল, সে পর্যন্ত আমার উপর বীতশ্রদ্ধ, বিরক্ত। কাকু, আমি সবই বুঝলাম, কিন্তু আপনি আপনার ব্যবসাতে তো পুরোপুরি মগ্ন ছিলেন, তাহলে এই বিপর্যয়টা ঘটলো কি করে? আসলে কি বলতো, ব্যবসাটা যখন অনেক বড় হয়ে গেল না, তখন আমার একার পক্ষে আর দেখভাল করা সম্ভব হচ্ছিল। ফলে কি হলো, আমি তখন দুজন পার্টনার রাখলাম। যা হয়, অত বড় ব্যবসা আমি যখন নিজে দেখতে পাচ্ছি না, তখন তাদের উপরই ভরসা করতে হচ্ছে। আর তারা আমার এই সুযোগ নিয়ে ধীরে ধীরে আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইল। তা করলো। আমার সর্বস্ব নিয়ে আমাকে পুরো শেষ করে দিল, শেষ। তখন আমার হাতে কিচ্ছু নেই, আমি নিঃস্ব। তবে কি জানো বিশু, আমার এই অবস্থা, আমার এই পরিস্থিতি আমাকে একটা শিক্ষা দিল। তুমি ব্যবসায় যত বড়ই হও না কেন, মানুষ হিসেবে যত বড়ই হও না কেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কখনো ভুলে যেও না, কখনো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। এই যে আমি এত বড় ব্যবসায়ী থেকে এত নিচে নেমে গেলাম, আমার যে সবকিছু শেষ হয়ে গেল, তুমি জানো আমার পাশে তখন একটা মানুষ এসে দাঁড়ায়নি, একজনও এসে দাঁড়ায়নি, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। বরং তারা কি করেছে, তারা বিদ্রুপ করেছে, তারা দূরে দাঁড়িয়ে হাসাহাসি করেছে। ওই জন্য বলছি বিশু, আবারও বলি, কখনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবে না, সেটা বজায় রাখার চেষ্টা করবে। আর
সরি, আমি অনেক বেশি বলে ফেললাম, তাই না? মানে তোমাদের কাজে খুব বিরক্ত করলাম আমি, না এসে আমি। এসব আপনি কি বলছেন? আপনার কাছে তো আমিই জানতে চাইলাম। আপনার কথাগুলো আমার কাছে বড় শিক্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি কি, আমি আর বেশি দেরি করব না, তোমাদের কাজের সময় এখন। হ্যাঁ, আমি এখন আসি। হ্যাঁ স্নিগ্ধা মা, বলছি কাঁদে না মা, কাঁদে না। হ্যাঁ তোরা কাজ কর, আমি তাহলে আসি। হ্যাঁ, ও তো রইলো, হেল্প করবে। চলি। আমাদের সময়টা এখন সত্যিই খুব খারাপ। স্নিগ্ধা, সব সময় পজিটিভ ভাববে, দেখবে ভালো সময় ঠিক চলে আসবে। স্যার, আপনিও এখন বাবার মতো উপদেশ দেওয়া শুরু করলেন? তিথি, তিথি। রানা, কোথায় গেলে? আরে এই তো। আরে তোমরা মানে দাঁড়িয়ে কেন? বসো না, বসো বসো বসো। তোমার মুখটা ওরকম ভার কেন? আমরা এসেছি বলে ভালো লাগছে না বুঝি? না না, সেরকম কিছু না। তুমি বলছো বটে সেরকম কিছু না, কিন্তু তোমার মুখ দেখে তো সেরকম মনে হচ্ছে না। না না, মানে তোমরা হঠাৎ করে এই বাড়িতে মানে আমরা একটা বিশেষ কারণে এসেছি। তার আগে তোমরা বলো, তোমাদের নতুন বাড়ি কেমন লাগছে? খুব ভালো গো, এই বাড়িতে অন্তত অনেক শান্তি আছে। আমাদের 3টে বেডরুম, প্রতিটাতে কি হাওয়া বাতাস খেলে, 2টো বাথরুম, জল ইলেকট্রিসিটির তো কোনো সমস্যাই নেই। বলতে পারো আমরা একেবারে রাজা রানীর হালে আছি। বাহ বাহ, তাহলে তো বেশ ভালো রানা। হ্যাঁ আচ্ছা যাকে, আমি এখন বলি যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম। বলো। আমাদের মেয়ের জন্মদিন। রানা, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি জানি তিথি যে আমরা এখানে এসেছি দেখে তোমার ভালো লাগছে না, কিন্তু কি বলো তো, তোমরা ওখানে নেই, ওই বাড়িটা একদম খালি খালি লাগছে। আর ওই বাড়িতে ওই যে একজন আছে, তোমার বোন বিথি, ওরে বাবারে কি ঝগড়ুটে, কি ঝগড়ুটে, সারাদিন আমাদের ছোট থাকাবার চেষ্টা করছে। আমি একদম সহ্য করতে পারছি না, মেনে নিতেই পারছি না। আপনি তো ভারী অদ্ভুত মহিলা। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার নিজের ছোট বোনের নামে আপনি নিন্দে করছেন। দেখুন, আমারও কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছে না, আর এই ব্যাপারে কথা না বাড়ানোই ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুপর্ণা এখন থাক না এসব কথা। আচ্ছা বলছি, অঞ্জনবাবু কোথায় রানা? হ্যাঁ, অঞ্জনবাবুকে দেখছি না। আচ্ছা শোনো, তোমাকে বলে গেলাম, অঞ্জনবাবুকে অবশ্যই বলো যে আমরা এসেছিলাম আমার মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে। উনি যেন সময় মতো চলে আসেন আর দুহাত ভরে আমার মেয়েকে যেন আশীর্বাদ করেন, ঠিক আছে? তাহলে ওই কথাই রইল, আমাদের মেয়ের জন্মদিনে কিন্তু আসা চাই, আমি কিন্তু বলে দিলাম। তাহলে এবার আসি। ঝিনুক, এদিকে শোন। ওনাদের একটু এগিয়ে দিয়ে আয়। সুপর্ণা চলো, ওইদিকে অনেক কাজ পড়ে আছে তো, চলো চলো। আসি রানা, সময় মতো চলে এসো কিন্তু। তুমি দেখলে ওদের কত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনের নামে নিন্দা করে গেল। তুমিও তো এর জন্য কম দায়ী নও। আচ্ছা, বিধির সাথে তো ঝামেলাটা মিটিয়ে নিতে পারো, তাহলে সবটা আগের মতন হয়ে যায়। বিথির সাথে ঝামেলা মিটিয়ে নেওয়া তো দূরের কথা, বিথি যদি নিজে আমাকে বলতে না আসে, আমি ওই বাড়িতে পা পর্যন্ত রাখবো না। তাহলে বিধির সম্বন্ধে যখন অতগুলো কথা বললো সুপর্ণা, ওইভাবে রিয়াক্ট করলে কেন? আমি রিয়াক্ট করলাম কারণ বিথি আমার নিজের বোন। আমার আর বিথির মধ্যে যা ইচ্ছে হতে পারে, কিন্তু একটা বাইরের লোকের ওর নামে বলার কোনো অধিকার নেই। আচ্ছা, আমি যদি উল্টো পাল্টা কথা বলাতে ইন্ধন যোগাই, তাহলে বাড়ির লোককে আটকাবো কি করে? রানা, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি আমার কথাই বোঝো না, সরো। আরে আমার দেখো তিথি, এখনো সময় আছে, সবটা মিটিয়ে নাও, সব আগের মতন হয়ে যাবে। রানা, বিথি আমার থেকে অনেক ছোট, তুমি
তুমি সত্যি চাইছো আমি ওর কাছে গিয়ে মাথা নত করি? তাতে সত্যি তোমার স্ত্রীর সম্মানটা থাকবে? তাতে তোমার সম্মান থাকবে? আরে আমার সম্মান অসম্মানের কথা হচ্ছে না, তোমরা ঝামেলাটা মিটিয়ে নাও ব্যাস। শোনো রানা, বিথিকে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে, আর তাহলেই আমি ওই বাড়িতে যাব, না হলে আমি যাব না, এটাই আমার শেষ কথা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার সোনাদের কপালে টিপ দিয়ে যা। সোনা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ঢং দেখে আর বাঁচি না, মেয়ের জন্মদিনের জন্য একটা দামি মিউজিক সিস্টেম কিনে নিয়ে গেল, আবার নাকি লোকজনদেরকে খাওয়াবে, আবার আমাকেও ঢং করে বলে গেল তুমিও এসো, হ্যাঁ তোমারও নিমন্ত্রণ রইলো। আমরা আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি ওখানে যাবো। যত রাজ্যের আদিক্ষেতা। এই এর মধ্যে আবার আদিক্ষেতার কি দেখলি? মানে এটা আদিক্ষেতা সেটা কি বলো তোমার? বোকার মতো মেয়ের জন্মদিনে এত টাকা কেউ ধ্বংস করে? টাকা জমিয়ে রাখতে হয়। দেখো মেয়ে মানেই তার বিয়ে দিতে হবে, বিয়ে দিতে গেলে এমনি সর্বস্ব শেষ হয়ে যাবে। দেখো মেয়ে মানে খালি এক কি রে থামলি কেন? কি যেন একটা বলছিলি? আমি বলছিলাম যে মেয়ের জন্মদিন তো ভালো, মেয়ের জন্মদিন পালন করা ভালো, সবার পালন করা উচিত তো মেয়ের জন্মদিন। কোনো সমস্যা নেই মা, একটা কাজ করো মা, তুমি আর মন বরং আশিসের মেয়ের জন্মদিনে চলে যাও, আমাকে কিন্তু বলো না, আমার সেদিন কাজ আছে। হ্যাঁ রবি, বলছি যে সে পরের কথা পরে ভাবা যাবে, কোন এখন কিছু টাকা দে তো। এখন আবার টাকা দিয়ে কি করবে? আরে মেয়েদের জন্য দুধের প্যাকেট কিনতে হবে। কি রে রবি, টাকাটা দে। মা তুমি বরং এই 200 টাকাটা রাখো। হ্যাঁ দাঁড়া, 200 টাকা দিয়ে কি হবে? এই টাকায় 1 প্যাকেট দুধ হয়, আমাদের লাগবে 2 প্যাকেট দুধ। কি রে খাওয়া মা, বাচ্চার দুধের দাম এত? হ্যাঁ দাম দাম করলে তো আর হবে না, যেটা দরকার সেটা করতে হবে। মা তুমি বরং একটা কাজ করো, তুমি বরং এই 200 টাকাটা নিয়ে 1 প্যাকেট দুধ নিয়ে এসো, তোমার 2 নাতনিকে একটু ভাগ করে খাও, তারপর যখন ফুরিয়ে যাবে তখন নয় আনা যাবে। যা পারিস তাই কর, কি আর করবো, এই টাকা দিয়ে আমি ওই 1 প্যাকেট দুধই কিনে আনি। মন মন তুমি কোথায় যাচ্ছ? এই জামা কাপড়গুলো কেচে আনি। আমি বলছিলাম কি বলো তো মন, দেখো তোমার এমনিতেই বাড়িতে এত কাজ, তারপরে বাচ্চাদেরকে সামলাতে হবে, এরপরেও তুমি কি করে চাকরি করবে আমি তো ভেবে পাচ্ছি না। তুমি মাকে দুধ কিনতে কত টাকা দিলে? আমি আর কত লাগতো? আমার মেয়েদের জন্য যাতে কারুর কাছে হাত না পাততে হয়, সেই কারণেই আমি চাকরি করব। আচ্ছা মন, তুমি ভাবলে কি করে যে আমি মেয়েদের জন্য কিছু করব না? হ্যাঁ আমি ভেবেছি, কারণ তোমার ওপর আমার একটুও বিশ্বাস নেই। তুমি ভেবে দেখো তো, আমি বাচ্চাদেরকে নিয়ে এ বাড়ি ফেরার পর থেকে তুমি কি কি করেছো? আমার দিকে ফিরে পর্যন্ত তাকাওনি, বাবাকে পাত্তা দাওনি, আর মেয়েদের দিকে তো ফিরে তাকাওই নি, কোলে নেওয়া তো দূরের কথা, একটা কথা পর্যন্ত বলেছো বাবার সাথে? আর এখন দুধ আনতে মাকে ছুটতে হলো। বাবা হয়তো এই কাজটা তোমার করার কথা ছিল, তাই না? মন তুমি আমাকে ভুল বুঝছো। তোমার লজ্জা করছে না কথা বলতে? তুমি যদি মন থেকে সত্যি মেয়েদেরকে চাইতে, তাহলে মুখ ঘুরিয়ে থাকতে পারতে। মন দাঁড়াও, দাও আমাকে এগুলো দাও। কি করছো? এই পটিওয়ালা জামা কাপড়গুলো যদি আমি কেচে দিই তাহলে তো তুমি বুঝতে পারবে যে আমি পাল্টে গেছি। তোমার মনের বিরক্তিটা না তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, তাই যাই বোঝাতে যাও আর যাই করো, আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করব না। মন তুমি আমার আর একটা কথা জেনে রাখো, আমার মেয়েদের জন্য আমি একাই যথেষ্ট। তাহলে শালাবাবু এইগুলো ফাইনাল? হ্যাঁ এই কি গো, জন্মদিনের ওই লিস্টটা কোথায়, যেখানে কি কি কাজ করতে হবে আর কি কি বাকি আছে লেখা আছে? এই যে কমপ্লিট। আরে আমি থাকতে কোনো চিন্তা আছে? তাও আমি একবার দেখে নি। অংশু, তুই
তো সব মিলিয়ে নিয়েছো। তা লিস্টে মোমবাতি তো উল্লেখ করে কিছু নেই। মোমবাতি? এটা কি জামাইবাবু? এসব ছোটখাটো বিষয় আমায় দেখতে হবে? দে তো দেখি। এ কি গো, কি কি কি- কি হলো আবার? তুমি এখনো বলোনি ক্যাটারকে কজন আসবে? আমি মানে এটাও করনি? অদ্ভুত। আর যেন কাকে কাকে ইনভাইট করতে হবে, কে কে ইনভাইটেড নয় গেস্ট লিস্টে। আচ্ছা, তুমি তোমার ওই বন্ধু বাদলকে বলেছো? বাদল? কে বাদল? বাদল মানে আমি তো মনে করতে পারছি না বাদলটা। উফ, ওই বাদল গো, যাদের মহেশতলায় সেই বিশাল ওষুধের কারখানা আছে। ও, অনেক টাকা, অনেক বড় কারখানা। হ্যাঁ, দাদা লেখো। নামটা। হ্যাঁ, লেখো। আর আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে বলে দিয়েছি। মিতা, তুমি তোমার দাদা বৌদিকে বলবে বলেছিলে, বলেছো? হ্যাঁ, দাদা বৌদিকে বলেছি, আর সাথে আমার বেস্ট ফ্রেন্ড মল্লিকাকেও বলেছি। ও ছেলে আর বর দুজনেই আসবে। বাহ, খুব ভালো করেছো। এই আমি কিন্তু রানা আর তিথিকে ইনভাইট করেছি, কারণটা তোমরা সকলেই জানো। হ্যাঁ, সে তো। আর হ্যাঁ, অঞ্জন বাবুকেও কিন্তু ইনভাইট করেছি। বেশ করেছো।